আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আমাদের এই প্রেজেন্টেশন সেশনের অংশগ্রহণ করার জন্য। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, যাকে এশিয়ার হৃৎপিণ্ড হিসেবে চিহ্নিত করা হয়, সেই জায়গাটি হচ্ছে মধ্য এশিয়া। পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশের এই পশ্চিম দিকে এই দেশগুলোর অবস্থান। প্রধানত 5টি দেশকে চিহ্নিত করেই প্রধানত এর অবস্থান নির্ণয় করা হয়। তবে খুব ঐতিহাসিকদের বিবরণের তাগিদে স্যার এবিএম হোসেন এবং অন্যান্য ব্যক্তিদের আলোকে আজারবাইজান এবং আফগানিস্তানেও এখানে যুক্ত করা হয়। এই দেশগুলো যুক্ত করেছে এশিয়া, সাউথ এশিয়া, ইউরোপ এবং মিডল ইস্টকে। এই দেশগুলোর বিখ্যাত প্রাচীন সিল্ক রোড যা তৈরি হয়েছিল চীনের বাণিজ্যিক সম্প্রসারণের জন্য। এই দেশগুলোর উপর দিয়ে সেই সিল্ক রোড পরিচালিত হতো। এছাড়াও এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর, যা আমরা দেখতে পাই বর্তমানে দেশগুলোর উপর ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, অন্যান্য দেশগুলো এর প্রতি তাগিদ দিয়েছিল। শুধু এই সময়ে নয়, আমরা দেখতে পাই প্রাচীন 6ষ্ঠ থেকে 4র্থ শতকের দিকে এখানে অনেক বিখ্যাত প্রাচীন ব্যক্তি এখানে জয় করতে চেয়েছিল। যদি ইতিহাসের দিক দিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পারি 6ষ্ঠ শতকের দিকে এখানে প্রথম দারিউস যেমন একজন ব্যক্তি সেই জায়গাটাকে দখল করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই গ্রিক ও ম্যাসেডোনিয়ান আক্রমণ করে। তারা আক্রমণ করে 4র্থ শতকে আলেকজান্ডার দ্য গ্রেট, এবং সে কী করে বাকথিয়া ও সগদিয়া দখল করে এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। এর পরবর্তী যুগে আমরা দেখতে পাই আরব মুসলিম দেশগুলো এখানে জয় করেছিল 7ম বা 8ষ্ঠ শতকের দিকে। উমাইয়া খেলাফত এখানে স্থাপন হয়েছিল। আরব সেনাবাহিনী ট্রান্সএশিয়ান অঞ্চলে প্রবেশ করে এবং ইসলাম প্রসার শুরু করেছিল, এবং এখানে আরবদের সাথে চীনের প্রভাবের একটা যুদ্ধ হয়েছিল, কারণ চীন এখানে ক্ষমতায়ন প্রভাব বিস্তার করতে চায়। এবং একটা সময় দেখতে পেল আরবরা এখানে জয়ী হয়ে আরব শিক্ষা ও সংস্কৃতি বিস্তার করতে লাগলো। এর পরবর্তী দেখতে যাই চীনের তাং রাজবংশ এখানে শাসন করা শুরু করলো, তাং সাম্রাজ্য, এবং তখনই এই রাজ্যগুলোকে সিল্ক রোড নিয়ন্ত্রণ করে। তুর্কি গোত্রগুলো এখানে নিয়ন্ত্রণ করত, এবং কি আরবদের সাথে তাদের মধ্যে একটা সমস্যা হয়ে যুদ্ধ বেঁধে তালাস যুদ্ধের মাধ্যমে এই দেশগুলো তারা চীনের প্রভাবে চলে যায়। এর পরবর্তীতে যখন 6ষ্ঠ শতকের দিকে আসি, 6ষ্ঠ শতকের দিকে দেখা যায় গোরকতুক বা সেলজুকরা ও অন্যান্য তুর্কি যাযাবররা এই অঞ্চলে এসে তাদের ঘাঁটি স্থাপন করে, এবং তারা কি তুর্কি ভাষার বিস্তার ঘটায় এবং ইসলামী তুর্কি সাম্রাজ্যের উত্থান ঘটায়। এর পরবর্তীতে দেখতে পাই মঙ্গলদের আক্রমণ 13 শতকের দিকে। চেঙ্গিস খান, যিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, আমরা যাকে পরিচিত সবার কাছে, তিনি এসে বহু পুরনো এশিয়ার সকল রাষ্ট্র ধ্বংস করে দিয়েছিলেন। বহু শহর ধ্বংস, গণহত্যা, লুটপাট করে তিনি পোখারা, সমরকান্ত ও খারেজাম অনেক জায়গা তিনি দখল করে মঙ্গল সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। এবং 14th শতকের দিকে আমি তিমুরকে দেখি, তৈমুর, যিনি মধ্য এশিয়াকে পুনরায় একত্রিত করার চেষ্টা করেছিলেন সমরকন্দকে রাজধানী করে। শিল্প ও স্থাপত্য ইত্যাদিও বিকাশ ঘটিয়েছিলেন। রুশ সাম্রাজ্যের আক্রমণ ঘটে তখন 19 শতকের দিকে। রাশিয়া ব্রিটিশ ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিযোগিতায় টিকে থেকে তিনি অঞ্চলগুলোতে বাণিজ্য বিস্তার করেছিলেন এবং ভূখণ্ড দখল করেছিলেন, সামরিক ঘাঁটি স্থাপন করেছিলেন এবং রুশ উপনিবেশ হিসেবে পরিণত করেছেন, যাকে আমরা বলি সোভিয়েত নিয়ন্ত্রণ বা ইউএসএসআর। সোভিয়েত নিয়ন্ত্রণ করেছিলেন 1917 থেকে 1991 সাল পর্যন্ত, এবং তারা সেই সময়ে কমিউনিস্ট শাসন, ধর্মীয় দমন এবং সীমান্ত পুনর্গ্রহণকারী শিল্পায়ন এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। তবে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, তখন দেশগুলো জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে তারা সেখানে একটি নিজেদের ক্ষমতায়ন বিস্তার করতে সৃষ্টি হলো, এবং তারপরে দেখা গেল আমাদের মধ্য এশিয়ার বিস্তার ঘটিয়েছিল। অন্যান্য দেশগুলো সেখানে প্রভাব বিস্তার করতে চায়। তার মধ্যে ছিলেন চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক। তারা আজও আমরা দেখতে পাই 2026 সালে এসে দেখতে পারি তারা তেল ও গ্যাস
এমনকি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে আমেরিকার যে সিল্ক রোডের পরিকল্পনা তারা এখানে করতেছে। এসব বাহী দেশগুলো এখানে সামরিক ঘাঁটি অবস্থান করেছে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই, এখানে আফগানিস্তানের নিকটতম হওয়ার কারণে এই দেশগুলোর উপর অনেক সন্ত্রাসী কার্যক্রম চলে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে যাব প্রত্যেকটা দেশের বিভিন্ন সেক্টরের কোন দেশের অবদান কীরকম। আমরা যদি প্রধান যে দেশটির কথা বলতে চাই, কাজাখস্তান, যে দেশটি মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ আয়তনে এবং মুসলিম বিশ্বের একটা বিখ্যাত দেশ হিসেবে পরিচিত। পৃথিবীর বৃহত্তম স্থল বিশিষ্ট রাষ্ট্র এটি। রাজধানী আস্তানা। প্রাচীন তুর্কি যাযাবরদের অঞ্চল হিসেবে এবং মঙ্গল সাম্রাজ্যের অংশ হিসেবে এটা পরিচিত ছিল এবং পরবর্তীতে এটি সোভিয়েতের শাসনে চলে যায়। তবে 1991 সালে এই দেশটি স্বাধীনতা হয়েছিল। আমরা যদি দেখতে চাই, এই দেশটি বিখ্যাত ছিল তেল, গ্যাস, ইউরেনিয়ামের কারণে এবং রাশিয়া ও চীনের মাঝখানের অবস্থান থাকার কারণে এই দেশটির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছিল। এছাড়া তারপর দ্বিতীয়তে যে দেশটি আলোচনা করতে যাই সেটা হচ্ছে উজবেকিস্তান। এটি মধ্য এশিয়ার ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত, যার রাজধানী তাশখন্দ। আমরা এর অবকাঠামোগুলো দেখেই বুঝতে পারি এই অবকাঠামোগুলো অনেক আগের। এগুলো সৃষ্টি করেছিল সিল্ক রোডের প্রধান অঞ্চল হিসেবে সমরকন্দ, বুখারা, যা মুসলিম বিশ্বের একটু বিখ্যাত ছিল। আমরা যে ওমর খৈয়াম, ইবনে সিনা, বিখ্যাত ব্যক্তিদের লাইব্রেরি জানতে পারি, আল খারিজমি, সবাই এই জায়গাগুলো থেকে এসেছিল। এবং তিমুর এখানেও সাম্রাজ্য করেছিলেন। তার বিখ্যাত সাম্রাজ্য এই বিল্ডিংগুলো আজকে আমরা দেখতে পারি। এছাড়াও আমরা এই অঞ্চলগুলোকে পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রেও অনেক বিখ্যাত অবস্থান হয়ে রয়েছে। 3 নম্বর দেশ হিসেবে আমরা যে দেশটি উল্লেখ করতে চাই সেটা তুর্কমেনিস্তান। এই দেশটি মরুভূমিপূর্ণ রাষ্ট্র এবং মসজিদের শহর হিসেবে পরিচিত। প্রাচীন সিল্ক রোডের অংশ হিসেবে এবং তুর্কির উপজাতিদের আবাসস্থল হয়ে আছে এখনও। বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই অঞ্চলটিকে কি করেছে, আবৃত করে রেখেছে এবং জ্বালানি রপ্তানি দেশ হিসেবে এই দেশটি বিখ্যাত। এর পরবর্তীতে আমরা যে আলোচনা করতে চাইব কিরগিজস্তান। কিরগিজস্তান হচ্ছে পাহাড়ি রাষ্ট্র, রাজধানী বিশকেক, যাযাবর তুর্কি জনগোষ্ঠীর অঞ্চল হিসেবে এবং মঙ্গল শাসনের অধীনে ছিল এই দেশটি। এবং তিয়ান শান পর্বতমালা এখানে বিখ্যাত, পশুপালন, কৃষি নির্ভর এবং এখানে সংস্কৃতির তারা চর্চা করত। বিশেষ করে চীন ও রাশিয়ার মাঝে এই দেশটিও অবস্থান রয়েছে। এবং শেষ পর্যায়ে যে দেশটি আছে 5 নম্বরে তাজিকিস্তান। পারস্য ভাষীয় এই দেশ এশিয়া, যার রাজধানী দুশানবে। প্রাচীন পারস্য সংস্কৃতির অংশ হিসাবে এটি পরিচিত। পাহাড়ি ভূখণ্ড এবং পানির পর্বতমালা অবস্থিত এই জায়গা। এখান থেকে প্রতি বছর জলবিদ্যুৎ উৎপাদন করে এবং তাদের অর্থনীতি পরিচালনা করেছিল। তবে শেষ মুহূর্তে বিভিন্ন লেখক বা ঐতিহাসিক বলেছেন যে এখানে 6 নম্বরের রাষ্ট্র রয়েছে, যাকে আমরা আফগানিস্তান বা আজারবাইজানের সাথে তুলনা করতে পারি। তবে এটি খুবই বিতর্কের বিষয় যে অনেকেই আফগানিস্তানকে সাথের দেশ থাকার কারণে চিহ্নিত করেছেন এবং আজারবাইজানকেও অনেক দেশ চিহ্নিত করে দিয়েছেন অনেক লেখক। তো আমরা এই বিষয়ে দেশগুলোকে মধ্য এশিয়ার মতো আবদ্ধ করতে পারি। সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।